শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী, একমাত্র অভিযুক্ত ব্যক্তি যিনি জীবিত আছেন তিনি শেষ ব্যক্তি মুজাফফর। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিশ্বাস করি এটার সুষ্ঠু তদন্ত এবং বাংলাদেশের মানুষ যে ইতিহাস এতদিন ধরে জানেন না সেই ইতিহাস জানতে পারবে। তবে কিছু আশঙ্কাও আছে। প্রথম কথা হচ্ছে মেজর মুজাফফর বনানী ডিওএইচএস এর ভেতরে তিনি এতদিন ধরে ছিলেন। গত 2 বছর অন্তত শেখ হাসিনা তো নাই। এই যে 2 বছর, এই 2 বছরেও বাংলাদেশে গোয়েন্দা সংস্থা ছিল। তাইলে গেল 2 বছর সেই গোয়েন্দা সংস্থার প্রধান যারা ছিলেন তারা কি করেছেন? তারা কেন তাকে ধরেন নাই? তার যেই বাসার যে লোকেশন যেখান থেকে ধরা হয়েছে তাকে, সেখান থেকে তারেক রহমান যে বাসায় গুলশানে ছিলেন খুব বেশি দূরত্ব না, এত কাছাকাছি তার বাবার হত্যাকারী তার পাশে ছিল। কিভাবে ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার। আমরা এটার জন্য সেনা প্রধান যিনি আছেন, যেহেতু বিষয়টা ডিওএইচএস এর ভেতরে, এটার জন্য সেনা প্রধানকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সেনা প্রধান আজকে দাড়ি রেখেছে কয়টা, এই জন্য বাংলাদেশের মানুষ সব ভুলে গিয়েছেন। এইভাবে ভুলে গেলে কপালে বিপদ আছে আবারও। এই ওয়াকার সেই ওয়াকার যে কিনা তার সংস্থার ভেতরে, তার বাহিনীর ভেতরে সদস্যদেরকে দাড়ি রাখতে দেয় নাই। দাড়ি রাখতে নিরুৎসাহিত করা হয়েছে। যাদের দাড়ি ছিল, দাড়িওয়ালা মানুষ যে নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদেরকে শেখ হাসিনা, রাষ্ট্রপতি, সেনাপ্রধান এই সেনানিবাসের কোনো প্রোগ্রাম হইলে সেখানে তাদেরকে ডিউটিতে রাখা হইতো না। আমার নিজের রিলেটিভ তার বাবা, আমার ভাই, আমার ভাগ্নে একজন, সে হচ্ছে গিয়ে আপনার ভাতিজা আমার। তো সে হচ্ছে গিয়ে আপনার এই 2000 সম্ভবত 18-19 এরকম কোন একটা ইয়েতে আপনার কুচকাওয়াজের দিন তার বাবা এসছে, আমার সেই চাচাতো ভাই, সে এসছে তার চোখের অপারেশন করানোর জন্য। সারাদিন কোয়ার্টারের ভেতরে তাদের ওই বাসায়, তার ওই ইয়েতে বাইরে দিয়ে তালা দিয়ে রাখা হয়েছে। তালা দিয়ে রেখে একজন সদস্যকে বাইরে রাখা হয়েছে, যদি তার কিছু প্রয়োজন হয় সে এনে দিবে, নিয়ে দিবে, কিন্তু তাদেরকে ঘর থেকে বেরোতে দেবে না। একমাত্র অপরাধ আমার ওই ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, তিনি তাবলিগ করেন, কপালে দাগ আছে, এই জন্য তাকে এইভাবে রাখা হয়েছে। এটাই ঘটেছে এই গেল 15 বছর পিলখানা, এই আপনার সেনানিবাসে। যাদের নাচ গান, রাতের বেলা সেনাবাহিনীর এই কি বলে এটা ক্লাবগুলোতে আপনার মদ নারী নিয়ে তারপরে করতো, তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাখা হইতো। নামাজ রোজা করা, দাড়ি রাখা, এটাকে ভীষণ রকমের অপরাধ মনে করা হইতো। এটাই গেল 15 বছর এভাবে ঘটেছে। সো সেই ওয়াকারই তো এই ওয়াকার। এই ওয়াকার 24-এর পরেও আওয়ামী লীগের প্রতিটা মানুষকে পালিয়ে যেতে এই ওয়াকার সহায়তা করেছে। এই যে কয়দিন আগে শিরিন শারমিনকে দেখলেন না, আটক হয়েছে, এই শিরিন শারমিন, এই ওয়াকার তাকে এতদিন ধরে শেল্টার দিয়ে সেনানিবাসে ছিল, তিনি খোঁজ নিয়ে দেখেন। সো সেই ওয়াকারকে জবাব দিতে হবে তিনি এইখানে এতদিন কিভাবে ছিলেন। আমার কাছে থাকা যে তথ্য, তিনি কলকাতায় আপনার 1981 সালে তিনি চলে যাওয়ার পর 96 পর্যন্ত তিনি ভারতে ছিলেন, এবং 96 পর্যন্ত ভারতে থাকাকালীন তিনি 2টা নাম ব্যবহার করেছেন, একটা বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। এই 2 নামে তিনি বাংলাদেশে আসা যাওয়া করেছেন। এরপরে 96 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারত তাকে বাংলাদেশে দিয়েতে, যাও তুমি, আর কোনো সমস্যা নেই। সে দিব্যি বাংলাদেশে থেকেছে, খেয়েছে, কোনো সমস্যা হয় নাই এখনো পর্যন্ত। 5 তারিখের পরের 2 বছরও তিনি বাংলাদেশে থাকলো। বাংলাদেশ এই মুহূর্তে সিআইডি প্রধান, ডিজিএফআই প্রধান, ডিবি প্রধান, সবাইকে ধন্যবাদ যে তারা তাকে শেষ পর্যন্ত ধরেছে। এখন তার বিচার, এই বিচারটা আমি মনে করি না এত সহজ হবে করাটা। কারণ হচ্ছে তিনি এই পিলখানা হত্যাকাণ্ডে আপনার ডক্টর ইউনূসের সময়ে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন হইল, সেটা তদন্ত করলো, রিপোর্টটা প্রকাশ করতে দেওয়া হলো না, সেই রিপোর্ট অনুযায়ী কোনো কাজও করতে দেওয়া হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে ভারত পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আজকে মুজাফফর
যে হত্যাকাণ্ডের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে ভারত সরাসরি জড়িত ছিল। এই কারণে তাকে এই বিচার করা এত সহজ হবে না। জেনারেল এরশাদ, তিনি জেনারেল মঞ্জুকে তার সময় খুব তড়িঘড়ি করে তারপর জেনারেল মঞ্জুকে হত্যা করা হলো। কারণ কি, জেনারেল মঞ্জু সবকিছু জানতেন, কিভাবে কি হয়েছে সেটার সাথেও ভারত জড়িত, তার হত্যার সাথেও ভারত জড়িত। অতএব এই ভারত জড়িত থাকার যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে ফাইন্ড আউট করতে গেলে নানান ধরনের সমস্যা আসবে। এখন আমরা শুনছি যে মুজাফফরকে সম্ভবত তাকে 24 ডিভিশনে পাঠানো হচ্ছে। কারণ 24 পদাতিক ডিভিশনে সে কর্মরত ছিল, এই জন্য তাকে সেখানে নিয়ে তারপরে কোর্ট মার্শাল করতে হবে, সেনা আইনে বিচার হইতে হবে। সেনা আইনে বিচার হইলে কি হবে? তারে আপনি বিদ্রোহের জন্য বিচার করবেন। কিন্তু এটা শুধু একটা বিদ্রোহের ঘটনা না, এটার সাথে বাংলাদেশের অনেক ইতিহাস জড়িত। তাকে রেখে আমি মনে করি যে একটা স্বাধীন একটা কমিটি তৈরি করা দরকার, যেটা একদম সার্বজনীন একটা কমিটি হবে। এটা করে তারপরে তাকে দিয়ে ইতিহাসের কোন কোন জায়গায় কোন কোন ঘটনার সাথে সে জড়িত, ভারত কিভাবে কেন তাদেরকে দিয়ে জিয়াউর রহমানকে হত্যা করিয়েছিল, এরপরে কি ঘটেছিল, মঞ্জুকে কিভাবে হত্যা করা হলো, কেন হত্যা করা হলো, এরশাদের সাথে এতদিন ভারতের কি কি ডিল ছিল, এরশাদকে দিয়ে কি কি করানো হয়েছে, এই পুরো ইতিহাস তাকে দিয়ে খুঁজে বের করা সম্ভব। যে কারণে এই ঘটনাটা শুধুমাত্র জিয়াউর রহমান হত্যাকাণ্ড কিংবা ওই সেনা বিদ্রোহ হয়েছিল ওই দিন 30শে মে, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এটার জন্য আমি মনে করি তারেক রহমানকে আরো বেশি কি বলবো যে দায়িত্বশীল এবং সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। আজকে সকালে দেখলাম যে তারেক রহমান আমার দেশ পত্রিকা একটা নিউজ করেছে, সেখানে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তারেক রহমান ভারত সফরে যাচ্ছে না। আমার জন্য আজকের দিনের সবচাইতে সুন্দর, সবচেয়ে খুশির খবর হচ্ছে এটা। তারেক রহমান যদি ভারতে না যায়, এটা বাংলাদেশের জন্য, তারেক রহমান না বাংলাদেশের জন্য যেই জায়গায় ভারতকে প্রয়োজন আছে তার অল্টারনেটিভ রাস্তা খুঁজে বের করা দরকার এবং ভারতের সাথে সর্বোচ্চ সংকীর্ণতা দেখানো দরকার। তারেক রহমান যাবেন না, এটাও আমার কাছে খুবই সুখবর, এই দেশের জন্য একটা ভালো খবর। তো তারেক রহমান ভারতের সাথে করছে, মুজাফফরকে ধরেছে, 111-এর কুশীলব অনেককে ধরেছে। তার কাছে অনুরোধ থাকবে বিডিআর এর পিলখানার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা এবং যে নিরীহ বিডিআর সদস্যরা এখনো পর্যন্ত জেলখানায় আছে, প্রায় 450 মানুষ, তাদেরকে বের করে দেয়া। তাদের একটা বেঞ্চ গঠন করার জন্য তাদের শুনানি করা যাচ্ছে না। অতএব সরকারের কাছে অনুরোধ থাকবে বেঞ্চটা দ্রুত গঠন করে তাদের শুনানির ব্যবস্থা করে তাদেরকে ছেড়ে দেয়া। অনেকের 10 বছর আগে তার সাজার মেয়াদ শেষ হয়েছে, সেই মানুষগুলো এখন পর্যন্ত জেলখানায় আছে, তাদের প্রতি একটু সদয় হন। আপনার এই মুজাফফরকে আটকের সাথে ওইটার সাথে সম্পৃক্ত, কারণ ওইটাও ভারত ঘটিয়েছে, এইটাও ভারত। সো আপনি তাদের প্রতি সুবিচার করা উচিত। এই মানুষগুলো অপেক্ষায় ছিল যে হাসিনার যদি কোনোদিন পতন হয় তাহলে তারা মুক্তি পাবে। 2 বছর হয়ে গিয়েছে, 2 বছরে 4টা ঈদ তারা সেখানে পালন করেছে। তাদের প্রতি কোনো সরকার বিরোধী দল কেউই সদয় হয় নাই, এটা নিয়ে কেউ কথাও বলে নাই, এটা নিয়ে কেউ দাবিও তোলে নাই শক্তভাবে সরকারের কাছে। এখন পর্যন্ত সংসদেও কোনোদিন কেউ এটা নিয়ে কথা বলে নাই। অথচ উচিত ছিল 5 তারিখেই তাদের সবাইকে বের করে দেয়া। যারা জেনুইন হত্যাকারী তাদেরকে খুঁজে বের করেন, এটা সবাই জানে, তাদের বিচার করেন। এটা একটা। আর যেই ঘটনায় মুজাফফরকে আটক করা হয়েছে, সেই ঘটনাতেও আমি মনে করি যে 2 দিন আগে কনক সারোয়ারের ফেসবুক পেজে দেখলাম যে তারেক রহমান মাদারীপুরে গিয়েছেন, সেখানে তার গাড়ি বহরের উপরে পাথর, ইট বা কিছু একটা গাড়িতে নিক্ষেপ করা হয়েছে। তো যেখানে পাথর বা কোনো কিছু ঢেলা দেওয়া সম্ভব হয়, সেখানে তো গ্রেনেড মারাও সম্ভব। তাইলে সিকিউরিটিটা দেখভালের দায়িত্ব কার ছিল, কারা দেখেছে, কেন এই সিকিউরিটি লিকেজ কেন হইল, কেন এটা ধরা যায় নাই, কেন এটা নিয়ন্ত্রণ করা যায় নাই, এই জিনিসগুলো আমার মনে হয় আরো বেশি শক্তিশালীভাবে, আরো বেশি সুন্দরভাবে করা উচিত। কারণ হলো
তারেক রহমান যখন ইন্ডিয়ার সাথে আপনার চোখ তুলে তাকাইতে যাবে, নিজের অধিকারের কথা বলবে, মানে বাংলাদেশে শেখ মুজিবের কিন্তু শেখ হাসিনারা যেগুলো বলে, শেখ মুজিবের কিন্তু সেগুলোর বাইরে কিছু গুণ আছে যেগুলোরে শেখ হাসিনা খারাপ বলে। শেখ হাসিনা যেগুলোরে ভালো বলে সেগুলো হলো শেখ মুজিবের খারাপ গুণ। শেখ মুজিবের ভালো গুণ কি ছিল? শেখ মুজিব কোনোদিন পাকিস্তান ভাঙতে চায়নি। শেখ মুজিব শেষ পর্যন্ত চেয়েছিল এই পাকিস্তানের সাথে আবার সেই ওআইসিতে গিয়ে যোগ দেয়া, পাকিস্তান প্রধানমন্ত্রী ভুট্টোকে আপনার বাংলাদেশের সফরে আনা, এগুলো কিন্তু ইন্ডিয়া ভালো চোখে দেখে নাই। এই জন্যই শেখ মুজিবকে হত্যায় ইন্ডিয়া জড়িত ছিল এবং এটা ঠেকানো যায় নাই। সো ভারত সবসময় তার বিরুদ্ধে যেই চোখ তুলে তাকাবে তাকে তারা হত্যার চেষ্টা করবে। তারেক রহমানকে এরকম কোনো কিছু করলে আমি অবাক হব না, কারণ এখন আমরা বললে আবার অনেকে মনে করতে পারে যে জন্য কিছু বলি না যে ও হ্যাঁ এখন তারেক রহমানের জন্য এত পীড়িত হয়েছেন। ভাই, তারেক রহমানরে আমি যদি আমার জিজ্ঞেস করেন, গত এই 2 বছরও বহুবার বলেছে যে তারেক রহমানের কিছু জিনিস আছে, তিনার এই গত 5-7 বছরে তার ব্যাপারে যতটুকু জেনেছি, তিনার কিছু ভালো পরিকল্পনা আছে। এটা আমার ভিডিও বোধহয় যারা 2 বছর দেখেছেন এখনো আছে আমার চ্যানেলে, সেগুলো দেখে নিন, বলেছে আগেও। কিন্তু তার আশপাশের কিছু লোকজন এখন ওই যে জাহেদ মায়েদ এগুলোর এই করা হয়েছে, তো এগুলো আমার কাছে ভালো লাগে না। এবং নির্বাচনের আগে তারা যেভাবে কথা বলেছে সেগুলোর বিরুদ্ধে আমি সরাসরি জামাতের পক্ষে অবস্থান নিয়েছি। তাদের কারণে, এটা আমার সমস্যা নেই, তাদের সমস্যা। তাদের আমাকে জানানো উচিত যে আমরা এই কারণে করেছি। আমি তাদের কাছে আমার এত মাপ চাওয়ার কিছু নেই, তাদের তেল মারার কিছু নেই। তারপরেও তারেক রহমান এখন প্রধানমন্ত্রী এবং এই নির্বাচনের পরে যে পদক্ষেপগুলো নিচ্ছে, এই পদক্ষেপগুলোর কারণে তারেক রহমানকে আমি সাপোর্ট করি এবং আমি চাই তারেক রহমান সারা জীবন ক্ষমতায় থাকুক, আমার কোনো সমস্যা নাই। এখন এই মুহূর্তে যদি একটা করে হেলিপ্যাড পুরাতন রয়েছে, ওই হেলিপ্যাডটা আবার আমরা নতুন করে সংস্কার করছি, যে যেখানে জরুরি অবতরণ যেন হেলিকপ্টার করতে পারে, ত্রাণ সামগ্রী পৌঁছতে পারে, বা ইমার্জেন্সি কোনো রুগী যদি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার যদি ঢাকা আসতে চায় তারা যেন ব্যবহার করতে পারে। এবং আমি যে হেলিকপ্টারটি নির্মাণ করেছি এটা সৎ ব্যবহার আগামীকাল থেকেই শুরু হচ্ছে। সেনাপ্রধান গিয়ে ওখানে হেলিকপ্টারে নামবেন এবং ওখানে বর্ষাকালীন সেনাবাহিনীর একটি মহড়া চলছে আমার উপজেলায়, শিখগঞ্জ উপজেলায়, সেটা পরিদর্শনে যাচ্ছেন। তাহলে এই যে মিথ্যা একটা প্রচার করা হচ্ছে যে আমার ব্যবহারের জন্য হেলিপ্যাড বানানো হয়েছে, যেটা সম্পূর্ণ একটি অসত্য তথ্য দেওয়া হয়েছে। এবং উন্নয়নের ক্ষেত্রেও বলা হচ্ছে যে বেশি বরাদ্দ। আসলে বগুড়া জেলা তো আপনি নিজেও জানেন, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে থেকে সাংবাদিকতা করেছেন। 111 সরকারের পর বিগত 20 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়া হবার কারণে, জনাব তারেক রহমানের বাড়ি বগুড়া হবার কারণে এবং বেগম খালেদা জিয়া বারবার বগুড়া থেকে নির্বাচিত হবার কারণে বগুড়া উন্নয়ন বঞ্চিত একটি জেলা, অবহেলিত একটি জেলা। সেই জেলার কোনো উন্নয়ন হয়নি এবং আমাদের বড় ধরনের কোনো অবকাঠামো হয়নি, কোনো মেগা প্রজেক্ট বগুড়াতে হয়নি। গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমি শুধু পার্লামেন্টে দাঁড়িয়ে এবং আজকেও আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যে আমরা বগুড়াকে অন্য জেলার সঙ্গে তুলনা করতে চাই না। আমাদের আবদার এবং দাবি একটাই, যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় 63 জেলাতেই বিনা ভোটের এমপি এবং মন্ত্রী ছিল, বগুড়া কোনো মন্ত্রী ছিল না, বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। আপনার 63 জেলার সমমান উন্নয়নটা বগুড়া আমাদের করে দেন, এরপর আমরা বাকি 63 জেলার সঙ্গে আমরা সমান তালে এগিয়ে যেতে চাই। এইটুকুই আমাদের চাওয়া, এইটুকুই আমাদের দাবি। না, তবে মাননীয় মন্ত্রী যে মানে একেবারে বগুড়ার দিকে আবার সব নিয়ে গেলে সমস্যা হবে। এতদিন বঞ্চিত ছিলেন, কিন্তু আমার মনে হয় যে তারপরে একটু সিস্টেমেটিক ওয়েতে গেলে ভালো হবে। না হলে প্রধানমন্ত্রী নিজস্ব জেলা হিসেবে এটাকে নানাভাবে এটাকে প্রজেক্ট করা হবে। বাট আপনি যা বলছেন, ধরেন কিছু এর মধ্যে কিছু অতি অসামঞ্জস্য আমি লক্ষ্য করেছি, যেটা নিয়ে আমি নিজেও লিখেছি আমার ফেসবুক পোস্টে, যে প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সময় লাল কার্পেটের মতো 10 লাখ টাকার ইট বিছানো হলো, আবার ইট তুলে নিয়ে যাওয়া হলো। তো এই যে কাজগুলো হচ্ছে আর কি, জায়গাগুলো আমার মনে হয় যে চেক দেওয়া উচিত। যে বিষয়টার সাথে আমি কোনো সম্পর্কই আমার নাই, অথচ ওটা নিয়ে নিউজ করা হলো যে প্রধানমন্ত্রীর উপর ভর করে প্রতিমন্ত্রীর দুর্নীতি। আসলে ওই কাজটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্বন্ধে আপনার খুবই ভালো ধারণা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি সমাপ্ত হবার পরে ঠিকাদার যখন 86 লক্ষ টাকার কাজ শুরু করতে গিয়েছে, তখন ওই ইটগুলি তুলে নিয়ে
যার কাছ থেকে নিয়েছিল ভাড়া তাকে ফেরত দিয়েছে, এবং সেখানে আবার নতুন করে কাজ শুরু হয়ে গেছে, অলরেডি WBM হয়ে গেছে, কিছুদিনের মধ্যে কার্পেটিং হবে। কিন্তু এই যে একটা অসত্য জিনিস, যে ঘটনার সাথে যে কাজের সাথে আমার বিন্দু মাত্র সম্পৃক্ততা নাই, অথচ সেখানে বলা হলো যে প্রধানমন্ত্রী কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীর দুর্নীতি। জি, মানে এটা তো আছে, এটা তো আপনাদেরকে মানে ডাউন প্লে করার জন্য অনেক রকমের খেলা হয়, কিন্তু ধরেন তারপরও 10 লক্ষ টাকা হয়তো রাষ্ট্রীয় বিষয়ে খুব বেশি টাকা না, কিন্তু ধরেন এটা এখন অপচয় আমি বলবো, কারণ প্রধানমন্ত্রী যেভাবে এই ব্যাপারে আমি আপনার মাধ্যমে প্রশাসনকে সচেতন হওয়ার অনুরোধ করব, কারণ প্রশাসন যেন অতি উৎসাহী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্মসূচি গুলোতে যাতে এরকম না করে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিজেই অনেক সাশ্রয়ী, উনি সরকারি গাড়ি ব্যবহার করেন না, সরকারি তেল নেন না, পতাকা ব্যবহার করেন না। ওনার প্রধানমন্ত্রী কার্যালয়ে 950 টাকার খাবার উনি 150 টাকায় নিয়ে আসছেন। আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আমি নিজেও কিন্তু সরকারি গাড়ি ব্যবহার করি না। জি আমি নিজে আমার নিজের গাড়ি ব্যবহার করি, আমি নিজের তেল ব্যবহার করি, নিজের ড্রাইভার ব্যবহার করি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী করেন না, এরকম আমার মতো আরো 5-7 জন মিনিস্টার রয়েছে, তারাও কিন্তু সরকারি পুল থেকে গাড়ি নেননি, এবং সরকারি তেল এবং ড্রাইভার তারাও কিন্তু ব্যবহার করেন না। এবং এখন পর্যন্ত যে প্রধানমন্ত্রীকে অনেকে অনুসরণ করছেন সেটা আমরা দেখছি, কারণ ধরেন আমি যেটি বলতে চাই যে প্রধানমন্ত্রী ওই তার পৈতৃক ভিটা পর্যন্ত মাটির রাস্তায় গেলে খুব বেশি সমস্যার কোনো কারণ ছিল বলে আমি মনে করি না আর কি, বা এটাতে প্রধানমন্ত্রীও কিছু মনে করতেন না যে আমি আমিও ব্যক্তিগতভাবে মনে করি, তো প্রশাসন এই কাজটা অতি উৎসাহী করবার কারণে এই দায়ভারটা অনেক সময় প্রধানমন্ত্রী বা আমাদের ওপর আসে আর চলে আসেছি। তো তো জনাব শাহ আলম, আপনি কি মনে করেন যে আমি যতটুকু গত 5 মাসে যতটুকু আমার পর্যবেক্ষণ, দলের মধ্যে থেকেই কি কেউ কেউ দলের বিপক্ষে ষড়যন্ত্র করছে মনে করেন আপনি? বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, আপনি অনেক প্রজ্ঞাবান একজন সাংবাদিক, আপনি নিশ্চয়ই জানেন যে বড় দলে তো টানাটানি একটু থাকবেই, যে কে উপরে যাবে কে নিচে যাবে কে কোথায় থাকবে। অনেক যোগ্যতম লোক হয়তো স্বাভাবিক কারণে মন্ত্রিসভায় স্থান পায়নি, আবার অনেকে মনে করেছিল যে ওনার হয়তো মন্ত্রিসভায় স্থান পাওয়ার কথা না, উনি পেয়েছেন। এগুলো নিয়ে তো একটু আলোচনা সমালোচনা আছেই, বা বিভ্রান্ত করার চেষ্টা আছেই। এগুলো তো বড় দলে একটু থাকবেই, কিন্তু শেষ বেলায় আমরা কিন্তু সবাই আবার দলের স্বার্থে দেশের স্বার্থে কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবেই আবার কাজ করছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে মনিটরিং করে, উনি আমাদেরকে দায়িত্ব দেন, সেই দায়িত্বগুলো কিন্তু পালন করি। এবং আপনি খেয়াল করেছেন যে চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে শুরু করে এই যে হাতিরঝিল লেক, গুলশান লেক, ধানমন্ডি লেক, ময়লা আবর্জনা, ডেঙ্গু প্রতিরোধ, বিভিন্ন জায়গায় ভাঙ্গা রাস্তা, যখন যেটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নোটিশে আনছেন, আমি আমার ফুল মন্ত্রী শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নোটিশে দিয়ে ওনার অনুমতি নিয়ে আমি দৌড়ে সেই জায়গাগুলোতে যাচ্ছি এবং কাজ করবার চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের যে মন্ত্রণালয়টি, যেটি মাননীয় শ্রদ্ধেয় আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল মন্ত্রী, আমি সৌভাগ্যবান যে ওনার সঙ্গে আমি আমার মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পেয়েছি। ওনার তো অনেক সুনাম রয়েছে। এই মন্ত্রণালয়টি অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা তার আগের সরকার বলেন, যে সুনাম ছিল সেই সুনামটি একদম বিনষ্ট করে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করেছে, কিন্তু বর্তমান ওখানকার গণপূর্ত প্রতিমন্ত্রী, বিএনপির একজন দলীয় এমপি এবং জামাতের একজন দলীয় এমপি, 3 এমপি মাননীয় প্রধানমন্ত্রীর নোটিশ এটা আনবার পরে আমাকে ব্যক্তিগতভাবে দায়িত্ব দিয়েছে। আমি খুব সহসাই পিরোজপুরে একটা ভিজিট করে, যাতে পিরোজপুরের জনগণের স্বাভাবিক জীবনযাপনের জন্য যেটুকু উন্নয়ন আবার শুরু করবার দরকার সেটা যেন করা যায়। ছোট্ট একটা আপনাকে উদাহরণ দিলাম, যে এই সমস্ত বিষয় ঢাকবার কারণেই আমাদেরকে সামনে নিয়ে এসে নতুন করে যে আমরা একটা কিছু করছি বা খারাপ ভালো কিছু করছি না, এটাকে উদাহরণ হিসেবে নিয়ে আসার জন্য আমাদের বিরুদ্ধে এই ধরনের অসত্য তথ্য দিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হয়। না, তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞা এবং আপনার যে তারুণ্যের যে গতি, দুটো এক হলে নিশ্চয়ই এলজিআইডি যে মন্ত্রণালয় সেটি আরো গতিশীল হবে এবং এই জাতীয় বিষয়গুলো বন্ধ হবে, সেটি আমরা প্রত্যাশা করি। আপনাদের দুজনের, একজন সিনিয়র একজন ইয়াং, একজন মানে এই জায়গাটায় ধরেন একটা কম্বিনেশন ইজ গুড, আমি আশা করি। বাট ধরেন যে বিষয়গুলো আসছে, ধরেন 5 মাসের হিসেবে আসলে খুব বেশি আমি মনে করি না, তারপরেও দেখতে চাই।